আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলতে যাচ্ছি HTML ট্যাগ নিয়ে। বেশ কিছু ট্যাগ রয়েছে যেগুলা আমাদের আ HTML কোড লিখতে গেলেই ব্যবহার করতে হয়। তো আমরা আজকে সেই বেশ কিছু ট্যাগ সম্পর্কে জানবো। তো শুরুতেই আমরা আ দেখব যে হেডিং ট্যাগ কি আছে? আমাদের হেডলাইন লেখার জন্য যে ট্যাগগুলো মূলত ব্যবহার করা হয় সেগুলোকেই হেডিং ট্যাগ বলা হয়। যেমন এখানে হচ্ছে হেডিং ট্যাগ হচ্ছে এই যে এইটা স্টার ইন্টারভিউ এটা এই লাইনটা হচ্ছে হেডিং ট্যাগ। তো এই হেডিং ট্যাগ লেখার জন্য আমরা ৬টা ট্যাগ ব্যবহার করি। সেই ৬টা ট্যাগে হচ্ছে একটা হচ্ছে উম H1 আরেকটা হচ্ছে H2 আরেকটা হচ্ছে H3 এরকম হচ্ছে ৬টা H4 H5 আর একটা হচ্ছে H6 এই ৬টাকে বলা হয় হচ্ছে হেডিং ট্যাগ। এখন কোনটা আমরা কখন কোথায় ব্যবহার করব? এরকম যদি আমাদের বড় হেডিং প্রয়োজন হয় তাহলে আমরা ব্যবহার করতে পারি H1 বা H2। আমরা দেখি যে কোনটা আসলে লেখাটাকে কতটুকু বড় করে বা কতটুকু ছোট করে। তো আমরা যদি এখানে কিছু একটা লিখি যে এটাই লিখি এখানে যে ওই লার্নিং HTML এটা H1 এ কেমন হয়? এটা অনেক বড় আসছে। ওই লার্নিং HTML অনেক বড় আসছে। যদি H2 তে দেই তাহলে এর থেকে একটু ছোট আসবে। H H3 তে যদি দেই তাহলে আরো ছোট হবে। আমি একবারে সবগুলো দিয়ে দেই তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে, তাড়াতাড়ি দেখতে পারবেন। দেখেন এখন বুঝতে পারবেন। দেখেন H1 যেটা সেটা অনেক বড়। H2 তার থেকে ছোট, H3 তার থেকে ছোট, H4 তার থেকে ছোট, H5 তার থেকে ছোট এবং H6 আরো ছোট। তো আমাদের ওয়েবসাইটের বা আমাদের পেজে যখন যে হেডিং আমাদের দরকার হবে আমরা সেটা H1 থেকে শুরু করে H6 এর মধ্যে যেটা আমাদের দরকার সেটা দিয়ে আমরা এটা কমপ্লিট করে ফেলতে পারবো। ওকে? তো হেডিং এর পার্টটা আশা করি আপনারা বুঝে গেছেন। এবার আমরা কথা বলবো হচ্ছে পি ট্যাগ নিয়ে। পি ট্যাগটা কি করে? পি ট্যাগটা মূলত ব্যবহার করা হয় আমাদের প্যারাগ্রাফ লেখার জন্য। যেমন আমাদের এখানে দেখেন হেডিং এর পরেই একটা প্যারাগ্রাফ আছে। এই যে এরকম ছোট লেখা যেগুলা সেগুলোকে বলা হয় প্যারাগ্রাফ। এই যে এখানে একটা প্যারাগ্রাফ আছে। তারপরে নিচে আরো থাকতে পারে। হ্যাঁ, এই যে নিচে আছে অনেকগুলো। এখানে হেডিং আছে, তারপরে এই যে প্যারাগ্রাফ আছে, আবার হেডিং আছে, প্যারাগ্রাফ আছে। তো চলেন আমরা দেখি যে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। তো আমরা ধরেন চাচ্ছি যে আমরা এই প্যারাগ্রাফটুকু লিখব। এই শান্ত মমিনুল টেক বাংলাদেশ টু লঞ্চ ব্রেক। আমরা এই প্যারাগ্রাফটুকু এখানে যেভাবে লেখা আছে আমরাও সেম ভাবে এটুকু লিখব। তাহলে এটার জন্য আমাকে ব্যবহার করতে হবে হচ্ছে H2 ব্যবহার করতে পারি আমি এটার জন্য। তাহলে এইখানে আমি দেখি H2 এবং এখানে আমি এই হেডিংটা দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এখানে এই হেডিংটুকু চলে আসছে। এদের মতো এখানে আমার হেডিংটুকু চলে আসছে। তারপরে আমি নিচ্ছি এই প্যারাগ্রাফটুকু। প্যারাগ্রাফ লিখতে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে পি ট্যাগ। এখানে আমি এটুকু দিয়ে দিলাম। এখন দেখেন আমার এই প্যারাগ্রাফটুকু চলে আসছে। তো আশা করি বুঝে গেছেন যে একটা হেডলাইন কিভাবে লিখতে হয় এবং একটা হেডলাইনের নিচে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। আচ্ছা, তারপরে আমরা দেখব বি ট্যাগ। বি ট্যাগ কিভাবে লিখতে হয়? বি ট্যাগের কাজ কি? বি ট্যাগের কাজ হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো নির্দিষ্ট একটা সেন্টেন্সকে বোল্ড করা। এখন যদি আমি চাচ্ছি ধরেন এইখানে নাজমুল হোসেন শান্ত যে নামটুকু আছে এই নামটুকু একটু বোল্ড হয়ে যাক, তাহলে আমি কি করতে পারি? এই নাজমুল হোসেন শান্ত যে লেখাটুকু আমার দরকার যে আমি এই লেখাটুকুকে বোল্ড করব সেই লেখার আগে এবং পরে আমি একটা বি ট্যাগ লাগাই দিতে পারি। যদি বি ট্যাগ লাগিয়ে দিই তাহলে সেটুকু বোল্ড করে ফেলবে। তো বি ট্যাগ লাগাই দিয়ে আমি দেখেন এটা বোল্ড হয়ে যাবে এবং এটা এখানে না, বি ট্যাগ এবং যতটুকু দরকার তারপরে আমি এখানে একটা বি ট্যাগ লাগাই দিলাম। দেখেন আমি এখন রিলোড দিলে আমার এই নাজমুল হোসেন শান্ত এই লেখাটুকুকে বোল্ড করে ফেলবে। সরি,
দেখেন আমার এই লেখাটুকুকে বোল্ড করে ফেলছে। তাহলে বুঝতে পারছেন যে বি ট্যাগের কাজটা কি। ওকে, চলেন আমরা এবার দেখি যে ইটালিক আই ট্যাগ। আই ট্যাগের কাজ কি? আই ট্যাগের কাজ হচ্ছে ইটালিক করা, কোনো একটা লেখাকে একটু বাঁকা করে দিবে। এখানে আমি ধরুন চাচ্ছি যে শান্ত বোল্ড হয়েছে এবং মমিনুল হক এই লেখাটুকুকে আমি ইটালিক করে ফেলবো। তাহলে আমাকে কি করতে হবে? এই যে মমিনুল হকের এখানে আমি একটা আই ট্যাগ লাগাই দিব। তাহলে আমার এই লেখাটাকে কি করবে? বোল্ড করে ফেলবে। দেখেন আমি এবার যদি সেভ করি, দেখেন মমিনুল হক লেখাটাকে সে বোল্ড করে ফেলছে। এটা কিন্তু নরমাল ফন্টে নাই, এটা বোল্ড হয়ে গেছে। ওকে, এখন আমি চাচ্ছি যে এই নাজমুল হোসেন শান্ত বোল্ট আছে এবং মমিনুল হক ইটালিক আছে। আমি চাচ্ছি যে নাজমুল হক শান্ত বোল্ট ইটালিক দুইটাই হোক। তাহলে আমি কি করতে পারি? তাহলে এখানে আমি আরেকটা ট্যাগ লাগাইতে পারি, সেটা হচ্ছে এই নাজমুল হোসেন শান্তর আগে আমি আরেকটা ট্যাগ লাগাবো, সেটা হচ্ছে ইটালিক আই ট্যাগ। আমি এখানে দুইটাই ব্যবহার করতে পারি। তাহলে বোল্ট ইটালিক সে দুইটাকেই করে ফেলবে। এবং ক্লোজিং দেখেন এবার এটা বোল্টও আছে এবং ইটালিকও হয়ে গেছে। ওকে, এবার দেখি যে আমরা বিআর ট্যাগ কি। বিআর এই ট্যাগটা আসলে কি, এটার কাজ কি? বিআর এইটা মূলত ব্যবহার করা হয় লাইন ব্রেক করার জন্য। এখানে দেখেন আমাদের যে লেখাগুলো আছে, আমি চাচ্ছি যে নাজমুল হোসাইন শান্ত অ্যান্ড মমিনুল হক এরপরে কমা দিব। কমা দিয়ে এখানে আর লাইন থাকবে না, আমার এই যে ফর্ম এটা এখান থেকে শুরু হবে। এখানে এই লাইনটা শেষ করে আমি এখান থেকে আবার নিউ লাইন শুরু করব। তাহলে আমি এটা কিভাবে করব? আমি মমিনুল হক, তাহলে আমি যে এইখানে আসবো, এখানে আমি একটা কমা দিব, দিলে তারপরে আমি একটা কি করব? লাইন ব্রেক করব, যেন মমিনুল হকের পরে একটা কমা থাকে এবং তারপরে আর কোনো লেখা না থাকে এবং তারপরে নিচের লাইন এসে যেন লেখাটা আবার শুরু হয়। তাহলে এখানে আমি একটা বিআর যদি দিয়ে দেই, তাহলে দেখবেন আমার এই লেখাটা এখান থেকে নিচে চলে আসছে এবং এরপরে আর কোনো লেখা নাই। তো এটাকে বলা হয় হচ্ছে লাইন ব্রেক। আমরা কোনো একটা লাইন ব্রেক করতে চাইলে, যেখান থেকে ব্রেক করতে চাই সেখানে আমি জাস্ট একটা বিআর দিয়ে দিব, তাহলে আমার লাইন ব্রেকটা হয়ে যাবে। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে একটা ডিলেট নামে একটা ট্যাগ আছে। এই ডিলেট ট্যাগটা কি করে? ডিলেট ট্যাগটা মূলত ব্যবহার করা হয় কোনো একটা লেখাকে কেটে দেওয়ার জন্য। আপনারা দেখবেন যে অনেক সময় আমাদের কাছে বিজ্ঞাপন আসে যে 65% ডিসকাউন্ট চলতেছে। তো কোনো একটা প্রোডাক্টের দাম ধরেন সাপোজ 500 টাকা, সেটা এখন 300 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে কি করে? সেই ডিসকাউন্টটা ওখানে 500 টাকাটাকে মাঝখান দিয়ে কেটে দেয়, দিয়ে তার পাশে লেখা থাকে 300 টাকা, যেটা আমাদেরকে বোঝানো হয় যেটা ডিসকাউন্ট চলতেছে। তো এই ধরনের লেখাগুলো লিখতে গেলে আমাদেরকে ডিলেট নামে একটা ট্যাগ আছে, সেটা ব্যবহার করতে হয়। ধরেন আমি লিখবো এখানে 500 টাকা আমার কোনো প্রোডাক্টের দাম। এখন এই যে 500 টাকা আমার এখানে আসছে, এখন আমি চাচ্ছি না এরকম না, আমি 500 টাকার মাঝখানে কেটে দিয়ে আমি তার পাশে লিখবো 300 টাকা। তাহলে এটার জন্য আমাকে লিখতে হবে ডিল, লিখে এইখানে আমাকে দিতে হবে 500। তাহলে দেখেন এটা আমার 500 টাকা কাটা হয়ে গেছে। এখন যদি আমি এখানে লিখি ইকুয়াল 300, দেখেন 500 টাকা কেটে আমি 300 টাকা করে দিয়েছি। এরকম যদি আমাদের কোনো দরকার হয় কখনো যে আমার কোনো ডিসকাউন্ট দিয়েছি বা যে কোনো কারণে হইতে পারে, সে 500 টাকাটা আমি এখানে কেটে আমি এটা 300 টাকা করব, তাহলে আমাদের এটার জন্য ডেল ট্যাগটা ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখব, সেটা একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টটা কি আবার সুপারস্ক্রিপ্টটা কি? সুপারস্ক্রিপ্টটা আগে বলি। সুপারস্ক্রিপ্টটা হচ্ছে আমাদের যেমন সূত্র আছে আমাদের, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র লিখতে গেলে আমাদের এটা ব্যবহার করতে হয়। কারণ আমাদের দেখেন সূত্রগুলো কিভাবে হয়। সূত্রগুলো হচ্ছে এইটা দেখেন,
এই যে a প্লাস b হোল স্কোয়ার সমান কি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এই ধরনের লেখাগুলো আমরা কিভাবে লিখতে পারি? এই যে a এর উপর স্কোয়ার আছে, তারপরে b এর উপরে আছে, বা এই যে এখানে a প্লাস b হোল স্কোয়ার আছে, এগুলো আমরা কিভাবে লিখতে পারবো? এগুলো তো আমরা ডিরেক্ট এভাবে লিখতে পারবো না। আমরা তো এইভাবে যদি লিখি যে a প্লাস b, তার নিচে যদি 2 দেই, আমাদের এই লেখাটা তো আমাদের উপরে উঠবে না, আমাদের এই লেখাটা এই ডিরেক্ট সমান সমানই থেকে যাবে, এরকম সোজাই থেকে যাবে। আচ্ছা আমি এখানে একটা বিআর দিয়ে নেই, তাহলে একটা লাইন নিচে নেমে যাবে, লাইন ব্রেক দিলাম। যদি আমি আরেকটা দিই তাহলে এখানে আরেকটা স্পেস পাবো, আরেকটা দিলে 3টা পাবো। হ্যাঁ, ওকে। এখন দেখেন আমরা তো এরকম চাই না, আমরা কি করব, a প্লাস b হোল স্কোয়ার হবে, এই 2টা আমার এরকম উপরে উঠে যাবে, কিন্তু এটা আমার সমান আছে, তাহলে এটা লেখার জন্য আমাকে ব্যবহার করতে হবে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট লেখার জন্য সরি a প্লাস b হোল স্কোয়ার লেখার জন্য আমাকে সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। তাহলে আমি কি করব, আমার দরকার হচ্ছে প্রথমে আমার যেটা দরকার a প্লাস b লিখবো, আমি b লিখলাম। এখন আমার কি দরকার, এখন আমার দরকার হচ্ছে এই যে এই উপরের দিকে হচ্ছে আমার এই 2টা উঠে যাবে, মানে উপরে যদি কোনো কিছু লিখতে যাই আমি, তাহলে আমাকে ব্যবহার করতে হবে সুপারস্ক্রিপ্ট, এবং নিচের দিকে কোনো কিছু লিখতে গেলে আমাকে ব্যবহার করতে হবে সাবস্ক্রিপ্ট। ওকে, তাহলে এখন আমার 2টাকে উপরে তুলতে হবে। ওকে, তো এই জন্য আমি ব্যবহার করব এখানে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট এখানে আমি লিখে দিব 2। ওকে, দেখেন আমার এই লেখাটা এখন উপরে উঠে যাবে, a প্লাস b হোল স্কয়ার হয়ে গেছে। এখন আমার সূত্র কি, আমার সূত্র হচ্ছে এটা ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাকে লিখতে হবে a, তারপরে হচ্ছে সরি সুপারস্ক্রিপ্ট স্কয়ার, স্কয়ারের 2 প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে b সুপারস্ক্রিপ্ট 2। তাহলে দেখেন আমার এখন এটা ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে বুঝতে পারলেন আপনারা কিভাবে যদি আমরা কোনো সূত্র বা উপরে কোনো লেখার উপরে কোনো কিছু লিখতে যাই, তাহলে আমরা ব্যবহার করব সুপারস্ক্রিপ্ট। ওকে, এখন যদি আমরা এর নিচে কোনো কিছু লিখতে যাই, যে যেরকম H2O একটা সংকেত, তো এরকম কোনো লেখা যদি আমরা লিখতে যাই, যেরকম এখানে আমি দেখাই আপনাদের H2 দেখেন, এই যে এইখানে দেখেন এই টাইটেলটা খেয়াল করেন, এখানে H, তার নিচে 2 এবং ওপরে আছে O। তাহলে এরকম যদি কোনো লেখা লিখতে যাই, সেটাকে লিখতে হবে হচ্ছে সাবস্ক্রিপ্ট দিয়ে। সাবস্ক্রিপ্ট দিয়ে কিভাবে লিখব, আমরা প্রথমে লিখব H, তারপরে সাবস্ক্রিপ্ট, নিচে কি 2, আর এখানে এসে হবে ওপরে যাবে O। এখন দেখেন আমি যদি আমার ব্রাউজারটাকে রিলোড করি, এটা হয়ে যাবে। সেখানে একটা লাইন ব্রেক দিতে হবে আমাকে। দেখেন দেখেন এটা আমার নিচে চলে আসছে। তো আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট লিখতে হয়। তো যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি আরো বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, কোনো টেনশনের দরকার নাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।